গল্পের চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটিতে আমরা আজ নিবেদন করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ধূসর সময় উপন্যাসটি। ধূসর সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। উপন্যাসটির মূল বিষয়বস্তু হলো, এই উপন্যাসে শীর্ষেন্দু তুলে ধরেছেন জীবনের সেই সময়গুলো যখন মানুষ একরকম ধোঁয়াটে অস্পষ্ট ধূসর অবস্থার মধ্য দিয়ে যায়, যেখানে বাস্তবতা, স্বপ্ন, আশা, নিরাশা এবং সম্পর্কের টানাপোড়েন মিশে যায়। উপন্যাসের মূল চরিত্ররা প্রত্যেকেই নানা দ্বন্দ্ব ও মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সময়, সমাজ এবং ভাগ্য তাদের চারপাশে ধূসর আবরণ তৈরি করছে। এই উপন্যাসের মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীবনের অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, স্বপ্ন এবং বাস্তবের সংঘাত, একাকিত্বের বেদনা, সময়ের পরিবর্তন নিয়ে মানুষের ভেতরের দোলাচল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাটিতে এক ধরনের কাব্যিক ধীরতা আছে, যা এই উপন্যাসেও পাওয়া যায়। গল্পটা ধীরে ধীরে এগোয়, চরিত্রগুলোও যেন কুয়াশার মধ্যে হেঁটে যায় তাদের নিজস্ব অদৃশ্যের গন্তব্যের দিকে। বন্ধুরা, চলেন চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ধূসর সময়। প্রথম অধ্যায়, রাতে খাওয়ার টেবিলে। এ বাড়িতে রাতের খাওয়ার টেবিলের জমায়েতটাই সবচেয়ে উপভোগ্য ব্যাপার। বিশ্বদেব এবং তার স্ত্রী, তাদের দুই ছেলে নবজিৎ এবং চন্দ্রজিৎ, এক বৌমা শর্মিলা ও এক মেয়ে স্বস্তি, সবাই জড়ো হয় এ সময়ে। টেবিলটা এত বড় নয় বলে সবাই একসঙ্গে খেতে বসে না। দুই ছেলেকে নিয়ে বিশ্বদেব বসে, আর কখনো কখনো ছেলেদের চাপাচাপিতেই তাদের মাও শর্মিলার স্বস্তি প্রায়ই দেরিতে একসঙ্গে খায়। দুজনে খুব ভাব। আপাতত তারা পরিবেশন তদারকি করছে। প্রকাশ তেওয়ারি এ বাড়ির রান্নার লোক, ফর্সা মধ্যবয়সী সুদর্শন পুরুষ। সে বিশ্বদেবের অফিসেও হেড বেয়ারার চাকরি করে। এ বাড়িতে রান্নার বিনিময়ে সে মাসে ৬,০০০ টাকা খোরাক এবং গ্যারেজের উপরে মেজনাইন ফ্লোরে থাকার সুযোগ পেয়েছে। বিশ্বদেবের বড় মেয়ে শ্রাবন্তীর বিয়ে হয়ে গেছে, সে দিল্লিতে থাকে। নবজিৎ অত্যন্ত কৃতবিদ্য ডাক্তার, সে এফআরসিএস এবং এই শহরে তার জন্যই বিশ্বদেব একটা বড় এবং অত্যাধুনিক নার্সিং হোম খুলেছে। এত ভালো নার্সিং হোম আশেপাশে কোনো শহরেই নেই। চন্দ্রজিৎ ডাক্তার, সবে পাশ করে এখন কলকাতার মেডিকেল কলেজে ইন্টার্ন। টার্ম শেষ হলে বিদেশে যাওয়ার প্ল্যান আসছে, সে কয়েকদিনের ছুটিতে এসেছে। বিশ্বদেবের অবস্থা ভালো, মূলত কন্ট্রাক্টরি কারবার ছিল। সে সিভিল কনস্ট্রাকশন থেকে সে কাঠের ব্যবসা শুরু করে, তারপর একটি টিকপ্লাই তৈরির কারখানাও। সে এই মফস্বল শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। রোজই রাতের খাওয়ার টেবিলে একটি গরম আড্ডা হয়। বিশ্বদেব খেতে খেতে বলল, টুলু, আজ তোকে একটু মুড অফ বলে মনে হচ্ছে কেন রে? টুলু নবজিতের ডাকনাম। সে একটু হেসে বলল, প্রফেশনাল হ্যাজার্ড? তার মানে কোথাও সিরিয়াস রোগী নাকি? এরকম তাই, তবে রোগ নয়, একটা মেয়ে বিষ খেয়েছে। পাম্প করে বের করা হয়েছে বটে, কিন্তু খানিকটা রক্তে মিশে গেছে। বয়স কত? এই 19-20। লাভ অ্যাফেয়ার নাকি ডাউরি অফ আউট? মেয়েটা কুমারী, ব্যর্থ প্রেম, পরীক্ষায় ফেল বা ডিপ্রেশন? না, তাও নয়। মেয়েটাকে তুমি হয়তো চিনবে। কে বলতো? হেডমিস্ট্রেস মৃন্ময়ী ভট্টাচার্যের মেয়ে রাখি। বিশ্বদেব থমকে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকলো, তারপর বলল, রাখি? হ্যাঁ, স্পিরিটেড মেয়ে, ভালো গান গাই, চমৎকার ডিবেটর, তার উপর ভালো ছাত্রী, দেখতেও খারাপ নয়। আজ সন্ধ্যাবেলা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে, জ্ঞান নেই। বিশ্বদেব স্থির দৃষ্টিতে ছেলের দিকে চেয়েছিল। খুব আস্তে করে জিজ্ঞেস করলো, অবস্থা কেমন, বাঁচবে? বোঝা যাচ্ছে না। রাতের দিকে ডায়ালিসিস করা যেতে পারে, সেক্ষেত্রে আমাকে রাতে যেতে হতে পারে। আগে ডায়ালিসিস করা হলো না কেন?
ডাক্তার বৈদ্য আর সেন শর্মা দেখছেন অ্যান্টিডোট পুশ করা হয়েছে, রিয়্যাক্ট করলে খুব একটা ভয় নেই, টক্সিনটাও ডিটেক্টেড হয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। মৃন্ময়ী দিদিমণি বলছেন অ্যাটেম্পটেড মার্ডার। বিশ্বদেব অবাক হয়ে প্রতিধ্বনি করল, মার্ডার? বিশ্বদেবের স্ত্রী রুচিয়া মন দিয়ে শুনছিল। এবার বলল, রাখিকে খুন করতে চাইবে কে? একটু ঠোটকাটা আর দেমাগি আছে বটে, কিন্তু এমনিতে তো সে ভীষণ ভালো মেয়ে। স্বস্তি চুপ করেছিল, হঠাৎ বলল, আমি কিন্তু জানতাম। রুচিরা বলল, কি জানতিস? রাখির এরকম একটা কিছু হবে। কি করে জানলি? চকোলেট ক্লাবের হাবুকে তো ওই ধরিয়ে দিয়েছিল। ওর ভীষণ সাহস। গতবার পুজোর ফাংশনে অষ্টবসু নামে যে বাংলা ব্যান্ডটা গাইতে এসেছিল, তাদের 3 জন মাতাল অবস্থায় স্টেজে উঠেছিল বলে ওই তো প্রথম দাঁড়িয়ে চেঁচামেচি শুরু করে। তারপর কি গণ্ডগোল, পুজো কমিটি পারলে রাখিকে খুন করে ফেলত। শর্মিলা বলল, কাল যাবো তো মেয়েটাকে দেখতে নার্সিংহোমে। শুনেই মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং মেয়ে। চন্দ্রজিৎ ওরূপে বাবলু একটু কম কথার মানুষ, এতক্ষণ এই প্রসঙ্গে একটা কথাও বলেননি। শর্মিলা তার দিকে চেয়ে হঠাৎ বলল, আচ্ছা বাবলু, এত চুপচাপ কেন আজকে? এই বাবলু, কি হয়েছে তোমার? বাবলু মুখ তুলে একটু হাসল, বলল, না কিছু না। শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। বাবলু উঠে বেসিনে হাত ধুয়ে গেল। রুচিরা হঠাৎ চাপা গলায় বলল, ওই তো মাথাটা খেয়েছে। বিশ্বদেব একটু অবাক হয়ে স্ত্রীর দিকে চেয়ে বলল, কে কার মাথা খেয়েছে? সে আর তোমার শুনে কাজ নেই। নবজিৎ তার বাবার দিকে চেয়ে বলল, এ ব্যাপারে পুলিশ কিন্তু খুব ক্যালাস, তেমন একটা ইন্টারেস্টেড দেখাচ্ছে না। শিবদাস বাবুকে তোমার কেমন পুলিশ মনে হয় বলতো? কেন? শিবদাস তো বেশ এফিশিয়েন্ট। রাখির ব্যাপারে কিন্তু তেমন কোথাও খোঁজখবর করলো না। আমাকে শুধু জিজ্ঞেস করলো, পয়জনিং কেস, নার্সিংহোমে ভর্তি করলেন কেন? হাসপাতালে পাঠানোই তো উচিত ছিল। আর জিজ্ঞেস করলো যে সুইসাইড নোট পাওয়া গেছে কিনা। সুইসাইড নোট পাওয়া গেছে? তা জানি না। রাখিকে তো পাওয়া গেছে ওদের বাড়ির চিলেকোঠায়। সুইসাইড নোট থাকলে সেখানেই থাকবে। ওকে যখন নার্সিংহোমে আনা হয় তখন পরনে একটা হাউস কোট ছিল, তার পকেটে কিছু পাওয়া যায়নি। বাড়িতে তখন কেউ ছিল না? না, মৃন্ময়ী ভট্টাচার্য তো ডিভোর্সি, মার মেয়ে থাকে। কাজের ঠিকে বিকেলে কাজটা করে চলে যাওয়ার পর রাখি একাই ছিল। ওর মা সন্ধ্যার সময় ফিরে কলিং বেল বাজিয়ে সাড়া পায়নি। অথচ মাত্র 15 কি 20 আগেই নাকি মেয়ের সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে। উনি জোর দিয়ে বলছেন, কথা বলার সময় উনি টের পেয়েছেন যে রাখির সঙ্গে কেউ একজন আছে। কে ছিল সেটা তো বলতে পারছে না, তো ওর দৃঢ় বিশ্বাস এটা খুনের চেষ্টা। তোরা ডাক্তাররা কি বলিস? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাখির মাথার পিছনে একটা জায়গা ফুলে কালশিটে পড়েছে। ইনজুরি মারাত্মক নাই, তবে এমন হওয়া বিচিত্র নয় যে কেউ মাথার পিছন দিকে শক্ত কিছু দিয়ে মেরেছিল। আবার বিষ খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গিয়ে থাকলেও এরকম ইনজুরি হতে পারে। অজ্ঞান হয়ে গেলে বিষ খাওয়ানো হলো কেমন করে? মুখে ঢেলে দিলেও হতে পারে। শিবদাসবাবু অবশ্যই সব জানতে চাইছেন না। তিনি সুইসাইড বলে হাত ধুয়ে ফেলতে চান। মেয়েটা বেঁচে উঠলে অবশ্য অন্য কথা। শিবদাসকে মাথার চোটের কথা জানিয়েছিস? হ্যাঁ, উনি পড়ে যাওয়ার থিওরিতে বিশ্বাসী। তুমি কি জানো যে মৃন্ময়ীর হাজব্যান্ড রমেন ভট্টাচার্য কোথায় আছে? না, কলকাতায় তো ছিল। বাবলু তার ঘরে আলো নিভিয়ে চুপ করে জানলার ধারে বসেছিল। জানলাটা উত্তরে, খোলা জানলা দিয়ে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকছে হুড় করে। দরজায় টোকা দিয়ে বৌদি চাপা স্বরে ডাকলো, এই বাবলু। বাবলু জানে বৌদি সহজে ছাড়বার পাত্রী নয়। বৌদি মেয়েটা বড্ড ভালো, বোকা নয়, অতি চালাকও নয়, স্বার্থপরও নয়, মিশুকে এবং স্বভাবটি ভালো। এই জন্যই বৌদির সঙ্গে তার একটা ভারী মিষ্টির বন্ধুত্ব হয়েছে। সে উঠে নিঃশব্দে দরজাটা খুলে দিল। জ্বালাতে এসেছে তো? মোটেই নয়। খবরটা নিশ্চয়ই তুমি জানতে। হ্যাঁ, কখন জানলে? সন্ধ্যাবেলাতেই। ওদের বাড়ির দিকেই যাচ্ছিলাম।
কি সাহস! মৃন্ময়ী দিদিমণি তোমাকে আগের বারের মতো অপমান করার পরও বাড়ি না গিয়ে বাইরেই তো দেখা করতে পারতে। চেষ্টা করেছিলাম, রাখি কাল থেকেই ফোনে কাটা কাটা কথা বলছে, দেখা করতে চাইছে না। ওমা, কেন? হঠাৎ ওর কী হলো? সেটা জানবার জন্যই তো আজ মরিয়া হয়ে যাচ্ছিলাম। তখন 6টা বেজে গেছে। দিদিমণি সাধারণত আরও একটু দেরিতে ফেরেন। আজকে দেখলাম বাড়িতে চেঁচামেচি, লোক জড় হয়েছে। নার্সিংহোমে গিয়েছিলে? হ্যাঁ, গা ঢাকা দিয়ে। হঠাৎ সুইসাইড করতে গেল কেন? করেনি, করার চেষ্টা করেছিল। নার্সিংহোমের পিউ মজুমদারকে জিজ্ঞেস করেছিলাম, বলল বেঁচে যাওয়ার চান্স আছে। তোমার সঙ্গে কিছু হয়নি তো? না বৌদি। তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে তো? ছিল, দিন 7 আগে অবধি ফোনে রেগুলার কথা হতো। দিনে অন্তত 4-5টা SMS পেতাম, কিন্তু 7 দিন আগে হঠাৎ কমিউনিকেশনটা কেটে গেল। কে কাটলো? রাখি। হ্যাঁ, ফোন করলে খুব আলতু দু একটা কথা বলে লাইন কেটে দিত। নিজে ফোন করতো না, SMSও বন্ধ। খুব স্ট্রেঞ্জ তো। একটা কারণ তো থাকবে। সেটা বুঝতে পারছি না। আমার হঠাৎ এখানে আসার কারণও সেটাই। আমি জানতে চেয়েছিলাম হঠাৎ কী এমন হলো, কিন্তু ও তো 2 দিন ধরেই দেখাই করতে চাইছে না। তার উপর আজ এ কাণ্ড। ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিলে? তেমন কিছু প্রবলেম হয়ে থাকলে তো বন্ধুদের কাছে বলবে। ওর সবচেয়ে কাছের বন্ধু নন্দিনী। কাল তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল রাখি কোনো কারণে আমাকে কাটিয়ে দিতে চাইছে, কিন্তু কারণটা বলেনি। চাপা স্বভাবের মেয়ে, জানোই তো। দাঁড়াও, আমি বরং কাল থেকে একটু গোয়েন্দাগিরি শুরু করি। না বৌদি, ব্যাপারটা ছাউর হোক আমি চাই না। রাখি নিজেই হয়তো কোনো দিন বলবে। তুমি খোঁজখবর করতে গেলে মা যদি জানতে পারে তবে খুশি হবে না। জানি মা রাখিকে হয়তো ততটা অপছন্দ করেন না, কিন্তু রাখির মাকে করেন। তার ধারণা রাখির বাবার সঙ্গে ওর ডিভোর্সটা ওর দোষেই হয়েছে। কোনো অজ্ঞাত কারণে মৃন্ময়ী দিদিমণিও মাকে পছন্দ করেন না, সেটাও জানি। এখন তবে কি করবে? কি করব বলো তো? আমার তো কিছুই মাথায় আসছে না। তুমি নিজে তো একজন মেয়ে, বলো তো, একটা মেয়ে তার ভালোবাসার ছেলেটিকে হঠাৎ অপছন্দ করতে শুরু করবে কেন? যতদূর জানি আমি তো কোনো দোষও করিনি। মেয়েদের ভালোবাসা খুব স্ট্রেঞ্জ হয় মশাই। ছেলেদের মতো তারা অত ছুকছুক করে বেড়ায় না। আর রাখি বেশ সিরিয়াস টাইপের মেয়ে। এমন কি হতে পারে যে হঠাৎ অন্য কারো প্রেমে পড়েছে? দূর, ওসব নয়। বললাম তো, মেয়েরা অত সহজে পুরুষ বদলাতে পারে না, খুব স্ট্রং। কারণ থাকলে অন্য কথা। রাখির ব্যাপারে আমার তো সেরকমই কনফিডেন্স ছিল। বিশ্বাসটা ভেঙে ফেলো না। আমাকে একটু ভাবতে দাও। ভাবো, কিন্তু গোয়েন্দাগিরি করতে চেও না। আচ্ছা ধরো, রাখি যদি তোমার উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলে থাকে, তাহলে তুমি কি করবে? তা জানি না, শুধু জানি আমি ওকে ভালোবাসি। মনে মনে একটা রচনা তো হয়ে আছে। কিন্তু যদি বুঝি যে ও আমাকে আর সত্যি চায় না, তাহলে পাগলও হব না, সুইসাইডও করব না। কষ্ট তো হবেই, খুব কষ্ট হবে। তা তো হওয়ারই কথা। দাদা কি বলল শুনছে তো? মৃন্ময়ী সন্দেহ করেছেন অ্যাটেম্পট মার্ডার। শুনলাম। ভয় হচ্ছে উনি আবার তোমাকে ফাঁসাতে চাইছেন না তো? সেই জন্যেই রাখির বেঁচে ওঠা দরকার। কিন্তু আমাকেই বা সন্দেহ করবেন কেন উনি? আমি তো রাখিকে ভালোই বাসি। খুনের প্রশ্ন উঠবে কেন? মৃন্ময়ী ফ্রাস্ট্রেটেড মহিলা। ওদের মন সোজা পথে হাঁটে না। রমেন ভট্টাচার্যকে তো তুমি দেখোনি বৌদি? না, ওদের ডিভোর্স হয় বোধহয় 12-14 বছর আগে। তবে শুনেছি রমেন ভট্টাচার্য লোক ভালো ছিলেন। হ্যাঁ, নিরীহ শান্ত মানুষ। PWBDতে কাজ করেন। খুব উঁচু দরের চাকরি নয়, লো প্রোফাইল ছিলেন। মৃন্ময়ী বারবার ওকে ডমিনেট করতেন। শোনা যায় স্বামীকে মারধরও করেছেন। রাখি তখন খুব ছোট, কিন্তু ওরও সেই সব অশান্তির কথা মনে আছে। ডিভোর্সের মামলা হওয়ার পর ভদ্রমহিলা একতরফা দাবি দেওয়া ছেড়ে দিয়ে চাকরিতে রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন। মৃন্ময়ী কি
খুব খারাপ স্বভাবের মহিলা বাবলু? শুনতে পাই উনি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন, দান ধ্যানও আছে, ভালো গাইতেও পারেন। সেটা তো মুশকিল হয়েছে বৌদি। ওকে খল চরিত্র বলা যায় না। এ শহরে ওর মানমর্যাদা কিছু কম নয়। সকলেই মৃন্ময়ীকে শ্রদ্ধার চোখেই দেখেন। স্কুলটাকে প্রায় একার হাতেই এতটা বড় করে তুলেছেন, সে তো জানি। কিন্তু মৃন্ময়ী দিদিমণি তোমাকে কেন অপছন্দ করেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি অত্যন্ত ব্রাইট ছেলে, বলতে নেই দারুণ হ্যান্ডসাম, স্মার্ট ডাক্তার। পাত্রীর বাজার এরকম ছেলে তো চোখে পড়তে দেখা যায় না। তাহলে মৃন্ময়ীর তোমাকে অপছন্দ কেন? চন্দ্রজিৎ ওরূপে বাবলু স্নান হেসে বলল, উনি হয়তো মেয়ের জন্য আরও প্রসপেক্টিভ পাত্র আশা করে বসেছেন। বাজে বকো না। রাখিব এমন কি মেয়ে, মোটামুটি সুন্দরী বলা যায়, গুণও আছে, তা বলে হুড়পড়ি তো নয়, সাধারণ ঘরের আট পড়ে মেয়ে। ঠিক তাই। তোমার দাদাকে বলবো? না বৌদি, সেটা ভালো হবে না। দাদা আমাদের মেলামেশার খবর হয়তো জানে না। তুমি যদি না বলে থাকো। না, আমি বলিনি তোমার দাদার সঙ্গে কথা বলার মতো বাড়তি সময় পাই নাকি। সপ্তাহে একবার দুবার কলকাতার অপারেশন করতে যাই, তার উপর প্রায় সময় কনফারেন্স হিল্লি যাচ্ছে, বাকি সময়টা নার্সিংহোমে থাকতে হচ্ছে। দোষ দিচ্ছি না, ভালো সার্জনের ব্যস্ততা তো থাকবেই। ওই ফোন বাজলো, বোধহয় নার্সিংহোম থেকে জরুরি কল। যাই। শর্মিলা ব্যস্ত হয়ে চলে যাওয়ার পর বাবলু উঠে বাতি নিভে দিল, দরজা বন্ধ করে শুয়ে পড়ল বিছানায়। তারপর কী ভেবে উঠে সিঁড়িতে একটা সেতার চালিয়ে দিয়ে ফের শুয়ে পড়ল। একসময় সে সেতারের ভক্ত ছিল খুব। জিমুদ্বাহন নামে একজন সেতারি ছিলেন এ শহরে। নামজাদা লোক নন, তবে প্রাথমিক পাঠ দেওয়ার পক্ষে চমৎকার। তার কাছেই শিখত। জিমুদ্বাহন তার ভেতরে বড় সেতারি হওয়ার সম্ভাবনা দেখেছিলেন বলে মন দিয়ে তামিল দিতেন। কিন্তু বাবলু সময় দিতে পারল কই। ডাক্তারি পড়তে গিয়ে পড়ার চাপে সেতার বন্ধই হয়ে গেল একরকম। আজকাল হাসপাতালে লাগোয়া কোয়ার্টারে মাঝে মাঝে বাজাই বটে, কিন্তু সেই আবেগ আর নেই। বাইরে গাড়ির শব্দ হলো কি? হ্যাঁ, দাদা তাহলে নার্সিংহোমে গেল। কেন? রাখির অবস্থা কি খারাপ? তার মোবাইল ফোন তুলে সে নার্সিংহোমে ডায়াল করলো। পিউ মজুমদারকে একটু দেবেন? একটু বাদে পিউ ফোন ধরল। বলো। আমি বাবলু। দাদাকে কল করা হলো কেন? ভয় নেই, এটা অন্য কেস। রাখি স্টেবল আছে, ঘুমাও।